ডিভোর্সের পরে মাত্র ১৩ মাসের মেয়েকে কোলে নিয়ে বাবার হাত ধরে বাবার বাড়িতে ফিরে এসেছিলাম। ভেবেছিলাম এটাই হয়তো আমার জন্য সবচেয়ে নিরাপদ স্থান, আর এখানেই হয়তো আস্তে আস্তে বেড়ে উঠবে আমার মেয়ে। কিন্তু ভাগ্যের নির্মমতা আমাকে বারবার নিঃস্ব করে দিয়েছে। আমার আপন বড় ভাই যখন প্রতারণা করে বাড়ি থেকে বের করে দিল, তখন রাস্তা হয়ে গেল আমার বাড়ি। ব্যাংকে ছোটখাটো ডিপেস করার নাম করে বাবার কাছ থেকে পাওয়া সকল সম্পত্তির অংশ লিখে নিয়েছে আমার বড় ভাই। আমার বাবার আমরা দুটি সন্তান, তবে আমি আমার বাবার একমাত্র মেয়ে। ভাই বোনের দিক থেকে আমি ছোট। আমার বড় ভাই আমার থেকে ১৩ বছরের বড়। বয়সের দিক থেকে বড় ভাই যেহেতু আমার থেকে বড়, তাই আমি সব সময় বড় ভাইকে বাবার স্থানটাই দিয়েছি। আর ছোটবেলা থেকেই দেখতাম আমার বড় ভাই আমার খুশির জন্য যে কোনো কিছুই করতে পারে, তাই বড় ভাইয়ের প্রতি আমার বিশ্বাস আর আস্থা অনেক বেশি ছিল। মা আর আমার বড় ভাই মিলে আমার জন্য যা সিদ্ধান্ত নিত সেটাই আমি মাথা পেতে নিতাম, কারণ সে সব সময় চেষ্টা করেছে আমাকে ভালো কিছু দেওয়ার জন্য। আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন আমার বড় ভাইয়ের বিয়ে হয়ে গিয়েছিল। আপন ফুফাতো বোনের সাথেই হয়েছিল। স্কুলে পড়াশোনা করার সময় ক্লাস 9 থেকেই আমার একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, আর এটা মোটামুটি আমাদের এলাকার সবাই জানতো। তবে সামাজিক দিক থেকে আমাদের বাড়ির স্ট্যাটাস আর তাদের বাড়ির স্ট্যাটাস এক সমান ছিল না। যখন আমাদের বাড়িতে সবাই জেনে গেছে তখন ভাইয়া আমাকে বারবার বারণ করেছে ওই ছেলের সাথে কোনো রকম যেন কথা না বলি, যোগাযোগ না রাখি। আমার ভালো বাড়িতে বিয়ে দিবে, আমার সুন্দর একটা ভবিষ্যৎ আছে। তবে আমি যে তাকে ভালোবেসে ফেলেছি আমি কোনোভাবে তাকে ভুলতে পারছিলাম না। অবশেষে অনেক কাহিনী করে আমরা দুইজনে আমাদের পরিবারকে রাজি করিয়েছি, এবং আমাদের পরিবারের সম্মতিতে আমরা দুজনে পারিবারিকভাবে বিয়ে করেছি। এই ঘটনার মাঝখানে আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন বড় ভাইয়ের ছেলে হয়েছিল। আমি আর আমার স্বামী যেহেতু ক্লাসমেট ছিলাম, একই ক্লাসে পড়তাম, তখন আমার স্বামী বিশেষ কোনো ধরনের কাজ করতো না। সে বলতে গেলে বেকারই ছিল। আমাদের বাজারে যে আড়ত আছে সেখানে বাবা একটা দোকান নিয়ে দেয়। আমাদের যেহেতু এসএসসি পরীক্ষা দেওয়ার পরে বিয়ে হয়েছিল, ইচ্ছা ছিল আমি ইন্টার পরীক্ষাটাও দিব, তবে ইন্টার পরীক্ষাটা আমার আর দেওয়া হয়নি, কারণ আমাদের বিয়ের 1.5 বছর পরে আমি প্রেগনেন্ট হয়ে যাই। আমার মেয়ে পেটে চলে আসে। আমার স্বামী আমার বিয়ের অনেক আগে থেকেই নেশা করত। এই কথাটা কিন্তু আমাদের পরিবারের সবাই জানতো। এজন্যই আমাদের পরিবারের কেউ এই বিয়েতে রাজি হতে চায়নি। আমি ভেবেছিলাম হয়তো বিয়ের পরে সে ভালো হয়ে যাবে, তবে যা দেখলাম বিয়ের পরে সে আরো বেশি নেশা করত। গর্ভাবস্থায় আমি যখন এসব করতে নিষেধ করতাম তখন আমাকে অনেক বেশি মারধর করত। এই ঘটনাগুলো যখন আমার সাথে বারবার ঘটতে থাকে তখন আমি আমার বাপের বাড়িতে জানাই, আর আমার বাবারা সবাই মিলে বিচার ডাকে। বিচারে সে সবার সামনেই বলে দেয় সে আমাকে ছেড়ে দিবে। তখন আমার মেয়ের বয়স মাত্র 13 মাস। ছোট বাচ্চার কথাটাও আমার হাজবেন্ড একবারও চিন্তা করেনি। আমার বাবাও রাগ করে ডিভোর্স করিয়ে আমাদের মা মেয়েকে বাবার বাড়িতে নিয়ে চলে আসে। ভেবেছিলাম বাবার বাড়িতে এসে নিজের জীবনটাকে হয়তো আবার নতুন করে শুরু করব, আমার ছোট্ট মেয়েটাকে আবারও বাঁচতে শেখাবো। কিন্তু এই ডিভোর্সের পরে যে আমার ভাগ্যে এত দুঃখ লেখা থাকবে তা কি আমি জানতাম। আমার বাবার কিডনির সমস্যা দেখা দিল। যেহেতু আমার বাবা সবসময় মেনটেন করে খাবার খেত, সেজন্য খুব একটা সমস্যা হয়নি। আমি যখন এই বাড়িতে চলে আসলাম তার ঠিক 4-5 মাস পরে আমার বাবার হাত পা একেবারে অস্বাভাবিকভাবে ফুলে যায়, এবং তার ঠিক 1.5 মাস পরে আমার বাবা মারা যায়। যদিও বাবার মৃত্যু আমাকে একটু দুর্বল করে দিয়েছিল, তবে ভরসা ছিল একটা বড় ভাই আছে। আমার আর আমার মেয়ের জীবনে কোনো বিপদ আসলে ঢাল হয়ে দাঁড়াবে আমার বড় ভাই। বাবা বেঁচে থাকতে আমাদের ব্যবসার সবকিছু আমার বড় ভাইকে বুঝিয়ে দিয়েছিল। তবে বাবা যখন মারা যায় তখন ভাবলাম ভাইয়ের হয়তো একা সংসার চালানো সম্ভব না, যেহেতু তার স্ত্রী আছে, সন্তান আছে। তাই ভাইকে সাহায্য করার জন্য এলাকার একটি মাদ্রাসাতে নিযুক্ত হয়ে যাই। আমি যে টাকা বেতন পাই তা আমার আর আমার মেয়ের খরচটা খুব ভালোভাবে চলে যেত। আমার স্বামী তো কখনোই আমার মেয়ের চিন্তা করেনি, আমার মেয়ের খরচের কথাও কখনো চিন্তা করেনি। কয়েক বছর পর বুঝতে পারলাম ভাইয়া আর ভাবির আমাদের জন্য হয়তো একটু সমস্যা হচ্ছে। আমার আর আমার মেয়ের এই বাড়িতে থাকা নিয়ে হয়তো তাদের ভিতর ঝামেলা হচ্ছে। সেজন্য চিন্তা করলাম বাইরে যে জায়গাগুলো আছে এখান থেকে বিক্রি করে বাড়ির পাশে ছোট্ট একটা ঘর করব, সেখানে আমি আর আমার মেয়ে থাকবো। তখন আমার ভাই আমাকে সাপ সাপ করে জানিয়ে দিয়েছে এই বাড়িতে নাকি আমার কোনো ভাগ নেই। ভাইকে প্রশ্ন করলাম, তুমি যদি বাবার সন্তান হয়ে এত কিছু পেয়ে থাকো তাহলে আমিও তো আমার বাবার একমাত্র মেয়ে, আমার কি কোনো ভাগ নেই? আমাকে আমার ভাই সরাসরি জানিয়ে দিল বাবা নাকি আমার জন্য কোনো সম্পত্তি রেখে যায়নি। তিনি বেঁচে থাকতে নাকি সকল সম্পত্তি আমার ভাইয়ের নামে লিখে দিয়ে গেছে। আমার বাবা এমন একটি কাজ করবে এই কথাটি আমার মা কখনোই বিশ্বাস করতে চায়নি। তারপর আমি আর আমার মা মিলে বাড়ির সবাইকে ডাকলাম। আমার ফুপুরা তো আমার ভাইয়ের পক্ষে ছিল,
যেহেতু আমার ভাই তাদের মেয়ের জামাই। সবাই যখন কাগজপাতি বের করতে বলল, কাগজপাতি দেখে আমার মাথার উপরে আকাশ ভেঙে পড়েছে। কারণ এই কাগজগুলোতে তো আমিই সই করেছিলাম। আমাকে বলা হয়েছিল বাবার ব্যবসা থেকে যে টাকাগুলো পাবে সেখান থেকে একটি অংশ আমার আর আমার মেয়ের জন্য জমা হবে এই অ্যাকাউন্টে। আমি একজন শিক্ষিত মেয়ে হয়েও কাগজগুলো না পড়ে ভাইকে অন্ধবিশ্বাস করে সে কাগজে সই করে দিয়েছি। সে নাকি সারা জীবন আমার মেয়েকে পালবে, কিন্তু তার ছেলের ভাগ আমার মেয়েকে দিবে না। একটা বাইরের মেয়ে তার সম্পত্তিতে ভাগ বসাবে, এটা সে মেনে নিতে পারবে না। অনেক চেষ্টা করেছিলাম সম্পত্তির কিছুটা অংশ পাওয়ার জন্য, তবে শেষ পর্যন্ত আর কোনো কিছুই পাইনি। বর্তমানে এখন আমি, আমার মেয়ে আর আমার মা ছোট্ট একটা ভাড়া বাড়িতে থাকি, আর আমি সেই আগের মাদ্রাসাতে চাকরি করি। এই পৃথিবীতে রক্তের সম্পর্ক থেকে টাকার শক্তি অনেক বেশি। আজকের এই গল্পটি একজন আপুর কাছ থেকে নেওয়া। এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো আর এই গল্পটি থেকে আপনারা কি কি শিখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।